আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আমাদের আজকের প্রোগ্রামে। আমাদের আজকের প্রোগ্রামের টপিক হলো ফ্রেশার্স ইন্ট্রোডাকশন টু মেডিকেল সেক্টর উইথ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। আমাদের আজকের প্রধান অতিথি হলেন ডক্টর সোহেল বক্স স্যার, প্রফেসর অফ ফিজিওলজি, প্রিন্সিপাল অফ কক্সবাজার মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যারকে আমাদের সাথে পেয়ে আমরা আজকে অনেক বেশি আনন্দিত। স্যারের অভিজ্ঞতার আলোকে ফ্রেশাররা তাদের ভবিষ্যৎ মেডিকেল জার্নিকে আরো স্মুথ অ্যান্ড সুন্দরভাবে শুরু করতে পারবে এই প্রত্যাশা নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের সাথে আরো ফ্রেশার যুক্ত হয়েছেন যারা, তাদের নাম আমি বলতে চাচ্ছি: এমডি ওয়াহিদুজ্জামান নূর, রাজশাহী মেডিকেল কলেজ; ফাতেমা জান্নাত শিফা, খুলনা মেডিকেল কলেজ; নুসরাত জাহাদ ঋতু, সুনামগঞ্জ মেডিকেল কলেজ। আপনাদের সবাইকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য অভিনন্দন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল যাত্রাকে আরো সুন্দর করার জন্য আমাদের আজকের আয়োজন। আমি আজকে সঞ্চালক হিসেবে থাকছি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত ইশরাত জাহান বর্ষা, রংপুর মেডিকেল কলেজ। তো শুরুতেই আমরা চলে যেতে চাই আমাদের পার্টিসিপেন্টদের কাছে, যাতে তারা নিজেদের একটি ছোট পরিচয় দিতে পারে। ওয়াহিদুজ্জামান নূর ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নূর, রাজশাহী মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষ। আপনাকে চান্স পাওয়ার জন্য অভিনন্দন। ধন্যবাদ আপু। আপনার এইচএসসি কোথা থেকে ছিল? আমার এইচএসসি রাজশাহী কলেজ থেকে ছিল। তারপরে আমরা চলে যেতে চাই নুসরাত জাহান ঋতুর কাছে। আপনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে দিতেন। আসসালামু আলাইকুম আপু, আমি নুসরাত জাহান ঋতু, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, সদ্য চান্সপ্রাপ্ত এমবিবিএস প্রথম বর্ষ। তারপরে আমরা চলে যেতে চাই ফাতিমা জান্নাতের কাছে। আসসালামু আলাইকুম আপু। আমি ফাতেমা জান্নাত রিফা। এইবার ২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা মেডিকেল কলেজ ৩৪তম ব্যাচে চান্স পেয়েছি। আমার কলেজ ছিল সিলেট সরকারি মহিলা কলেজ। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস চান্স পাওয়ার জন্য। আমরা চলে যেতে চাই আমাদের প্রধান অতিথি ডক্টর সোহেল বক্স স্যারের কাছে। তার মূল্যবান অভিজ্ঞতার আলোকে তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো তিনি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, স্যার, শুরুতেই যেটা প্রশ্ন সেটা হলো যে মেডিকেল নামের এই গুরুত্বপূর্ণ এবং কঠিন অধ্যায়টি কিভাবে শুরু করলে আ শিক্ষার্থীদের জন্য ভালো হবে? আচ্ছা, শুরুতেই সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা নতুন চান্স পেয়েছো। আসলে জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতার ব্যাপারে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের পারপাসটা ক্লিয়ার থাকা। মানে আমরা একটা জিনিস হতে চাই, সেটা কেন হতে চাই? সেই জিনিসটা যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সফল হতে পারি। এবং সেই ক্ষেত্রে যে ধরনের শ্রম দেয়া দরকার, যে ধরনের ডেডিকেশন দেয়া দরকার সেটা তো আমাদের পক্ষে তখন সম্ভব হয়। তো একটা কথা বলা হয় যে, "ডু হোয়াট ইউ লাভ" তুমি যেটা পছন্দ করো সেটা তুমি করো। তো এরকম ওই তো যারা মেডিকেলে চান্স পেয়েছে আমি মনে করি তাদের বেশিরভাগই সারা জীবন ডাক্তার হওয়ার জন্যই স্বপ্ন দেখেছে। তাদের মা-বাবাও স্বপ্ন দেখেছে এবং তারা এটার মাধ্যমে নিজের জীবনের সফলতা চিন্তা করেছে যে, "আমি যদি ডাক্তার হতে পারি তাইলে হয়তো মানে পার্থিব জীবনে আমি হয়তো সফল।" তো এই যে ডাক্তার হওয়ার বিষয়টা, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যাতে একজন ভালো চিকিৎসক হতে পারি, একজন দক্ষ চিকিৎসক হতে পারি, একজন মানবিক চিকিৎসক হতে পারি। হ্যাঁ, চিকিৎসক হিসেবে আমরা নিজেদেরকে যত ভালোভাবে গড়ে তুলবো, তত আমরা সেটা সফল হবো। তো এক্ষেত্রে আসলে অ্যা শুধুমাত্র পারপাস ক্লিয়ার হলে হয় না, একটা প্রপার ডিরেকশন প্রয়োজন হয়। প্রপার ডিরেকশনটা বিভিন্নভাবে আসে। সেটা টিচারদের পরামর্শ থেকে আসে। সিনিয়র ভাই যারা তাদের থেকে পরামর্শ নেয়া যায় এবং নিজেও আস্তে, আস্তে বুঝতে পারে সঠিক পথেই আগাতে হয় আরকি। এবং একটা নির্দিষ্ট জিনিসের প্রতি মনোযোগটা পুরোপুরি ধরে রাখতে হয়। মানে অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকে যেগুলার কারণে এই পারপাস থেকে স্টুডেন্টরা সরে যায়। অ্যা এই ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। সবসময় চেষ্টা করতে হবে নিজের স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয়। আমরা দেখি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভর্তি হয়। একটা পর্যায়ে অনেক স্টুডেন্ট দেখি হচ্ছে কি মনে হয় যে না আমি তো চান্স পেয়ে গেছি আর সমস্যা নাই। এরপর ডাক্তার হয়েই যাবো। এরকম একটা সমস্যা দেখা দেয়। তো এজন্য তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, সবসময়ই কিন্তু একটা কনসিস্টেন্সি একটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করতে হবে। তো মানে আল্টিমেট গোল এ না পৌঁছানো পর্যন্ত। আসলে আল্টিমেট গোল বলতে কিছু নাই। মানে
জীবনের সর্বপর্যায়ে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতে হয়, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করতে হয়। আমরাও এখন একটা পর্যায়ে আসছি, কিন্তু আমাদেরও এখনো পর্যন্ত পড়াশোনা করতে হচ্ছে, জানতে হচ্ছে, অনেক কিছু শিখতে হচ্ছে। তাহলে যতদিন ধরে বেঁচে থাকবে সবসময় শিখতে হবে, সবসময় জানতে হবে, সবসময় পড়তে হবে। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে হয়তো একজন স্টুডেন্ট সে তার স্বপ্নটাকে পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আমার অনেকগুলো প্রশ্নের উত্তরই ১ম প্রশ্নের মাধ্যমে দিয়ে দিলেন। স্যারকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সবাই স্যারের কথা মতো মেডিকেল জার্নি শুরু করলে একটা সুন্দর জার্নি স্টার্ট করতে পারবো। স্যার মেডিকেলে পড়া যতটা কঠিন শোনা যায়, আসলে কি সেটা সত্য? মেডিকেলের পড়াশোনা কিছুটা কঠিন, সেটা ঠিক। তবে যতটুকু কঠিন বলা হয় ততটুকু কঠিন না। আ এক্ষেত্রে কেউ যদি আগে থেকে কঠিন চিন্তা করে তাহলে কিন্তু এটা কঠিনই লাগবে। আ এটা কঠিন সহজ কিছুই চিন্তা করার দরকার নাই। এটা হচ্ছে কি আমার পড়তে হবে, এটা জানতে হবে। ডাক্তার হওয়ার জন্য পড়া লাগবে এবং যত বেশি জানবো তত বেশি আমরা ভালো চিকিৎসক হতে পারবো। সেটা মাথায় রাখতে হবে। তবে ওই যে সবকিছুতে একটা সিস্টেম থাকে। পড়াশোনার একটা সিস্টেম থাকে। ওই সিস্টেমটা ধরতে না পারলে অনেক সময় কঠিন লাগে। তো যেহেতু একটু উম আ ইয়েটা চেঞ্জ হয়ে যায়, বাংলায় পড়েই তো সবাই অভ্যস্ত থাকে। এখানে এসে ইংরেজিতেই সবকিছু পড়তে হয়, ইংরেজিতেই লিখতে হয়। ভাইভাতে অবশ্য আ সব ইংরেজিতে বলা লাগে না। বাংলা ইংরেজি মিশিয়ে বলা যায়। তো একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ? তবে সেই ক্ষেত্রে সিস্টেমেটিক ওয়েতে এগুলা প্রয়োজন হলে পরে বলব। তো সিস্টেমেটিক ওয়েতে যদি পড়াশোনা করে টিচারদের গাইডেন্স গুলা ঠিকমতো ফলো করে, আমার মনে হয় না এটা খুব একটা কঠিন কোনো বিষয়। এবং মাথায় রাখতে হবে যে যুগ, যুগ ধরে সবাই এটা পড়ে গেছে, ডাক্তার হচ্ছে, হয়েছে। তো এখন আমার জন্য এটা মানে একই রকম আরকি। মানে ওরকম কঠিন হওয়ার কথা না। যদি অতিরিক্ত কঠিন হতো তাহলে আগে যারা ছিল তারাও আটকে যেত। দেখা গেছে ৫ বছরের কোর্স ৫ বছরে শেষ করা যাচ্ছে না। দেখা যায় 50% ছেলে হয়তোবা দেখা যায় পাস করতে পারতেছে না। এরকম হয় না। এটা খুব রেয়ারলি কিছু স্টুডেন্ট হয়তো ছিটকে পড়ে। কিন্তু খুব একটা ছিটকে পড়ে না। আসলে মেডিকেলে যারা চান্স পায় স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি মেধাবী বলাই যায়। যেহেতু তারা লাখ, লাখ ছেলেদের মধ্যে তারা চান্স পেয়েছে। এবং শুধু মেধা না, আরো অনেক ধরনের যোগ্যতা তাদের মধ্যে থাকে। তো সেজন্য ওই আল্লাহ তো আসলে তাদের উপরে মানে কোন একটা দায়িত্ব যখন আমাদের উপর চাপান, তাহলে বুঝতে হবে যে এই দায়িত্বটা পালন করার সামর্থ্য আমার আছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। সূরা বাকারার ২৮৬ নাম্বার আয়াত, যেটা শেষ আয়াত, এটা আমি সবসময় বলি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, "লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।" আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। এজন্য এটাকে মানে বোঝা মনে করা যাবে না। অ্যা এটাকে কিভাবে উতরানো যাবে? মানে প্রসেসটা নিয়ে চিন্তা করতে হবে। কিভাবে আমি সামনে আগাবো? কিন্তু এটাকে বোঝা মনে করা যাবে না। তো যাই হোক, এটা পরবর্তীতে আরো কিছু প্রশ্ন আসলে আমি হয়তো এটা আরো ক্লিয়ার করব। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ স্যারের কথা মতো চললে আমরা অবশ্যই মেডিকেল লাইফ এ সফল হতে পারবো। বিশেষ করে স্যারের কথাগুলো আসলে খুবই অনুপ্রেরণাদায়ক। তো স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো যে স্যারই বললেন যে কিছু, কিছু শিক্ষার্থী ছিটকে পড়ে। তো কি, কি ভুলের কারণে আসলে ছিটকে পড়ে? সেই কি, কি ভুল আমরা না করলে ভালোভাবে সুন্দরভাবে মেডিকেল লাইফ এর জার্নিটা শেষ করতে পারবো? আচ্ছা, ছিটকে পড়ার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে মূলত অল্প কয়েকটা কারণে বেশি ছিটকে পড়ে। একটা বিষয় হচ্ছে ডিপ্রেশন। কিছু স্টুডেন্ট আছে কি মানে হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়। এই হতাশ হয়ে গেলে বা হাল ছেড়ে দিলেই সমস্যা। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি কারো সাথে এটা আলাপ করতে হবে। এটা টিচারের সাথে হোক, সিনিয়র ভাই, সিনিয়র বোন, হ্যাঁ? বা ঘনিষ্ঠ কোনো মেডিকেল পারসন যারা থাকে তাদের সাথে আলাপ করতে হবে। প্রয়োজন হলে মায়ের সাথে আলাপ করতে হবে বা বাবার সাথেও যদি সম্পর্ক ওইরকম ফ্রি থাকে। তো সব ক্ষেত্রে ওরকম ফ্রি থাকে না। অনেক সময় দেখা যায় হচ্ছে কি মানে তুমি এত খারাপ কেন করতেছো? বকা দিয়ে দিতে পারে। এটা নাও বুঝতে পারে মেডিকেল পারসন না হইলে। এটা মানে ফ্যামিলিতে বলতে হবে অবস্থা বুঝে। তো টিচারদের মধ্যে যারা একটু ছাত্র বান্ধব, এই ধরনের টিচারদের সাথে যেকোনো সমস্যা হলে একটু আলাপ আলোচনা করে যে, "স্যার আমি এই ধরনের সমস্যায় আছি। হতাশায় ভুগতেছি। তো কিছু পরামর্শ দেন কিভাবে আমি আমার সমস্যাগুলাকে কাটিয়ে উঠতে পারবো?" তো এটা খেয়াল রাখতে হবে। কোনোভাবেই ডিপ্রেশন এ পড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আসলে যে লেগে থাকে এবং আশাবাদী থাকে আসলে আল্টিমেটলি সে খারাপ করে না। সে আবার মানে উঠতে পারে। মানে পড়ে গেলেও আবার উঠে আসতে পারে। আর আরেকটা কারণ অবশ্য আগে ছিল, এখন ভবিষ্যতের কিরকম হবে বুঝতে পারতেছি না। পলিটিক্যাল বিভিন্ন কারণে কিছু ছেলেপুলে মানে অনেকটা নষ্ট হয়ে যেত আরকি। বিভিন্ন মেডিকেলে এটা হয়। মানে অনেক সময় হয় কি দেখা যায় হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টির পোস্ট পেয়ে গেছে। পোস্ট পেয়ে মনে হচ্ছে আমি কিছু বিশাল, বিশাল কিছু একটা হয়ে গেছি। আসলে দেখো ওই পোস্টের প্রভাব হচ্ছে ওই যতদিন মেডিকেলে আছে ততদিনই। মেডিকেল থেকে বের হলে সে যদি পোস্ট গ্রাজুয়েশন করতে না পারে, ডাক্তার হিসেবে যদি ভালো না হতে পারে তাহলে কিন্তু তার সেই
পোস্টের কোনো গুরুত্বই নাই। বরঞ্চ সারা জীবনের জন্য এটা ক্ষতির কারণ। তো এটা একটা অতীতে একটা কারণ ছিল। তো এখন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মেডিকেলের পরিবেশটা তো একটু ভালো। অ্যা ছাত্র রাজনীতিও বিভিন্ন মেডিকেলে এখন সেভাবে নাই। অ্যা তো এখন ভবিষ্যতে কি হবে জানি না। তো এইসব বিষয়ে যে পদবীর প্রতি লোভ, এই জিনিসটাও আসলে থাকা উচিত না। এটার কোনো মানে প্রয়োজনও নাই। এটা আসলে খুব একটা লাভজনকও না। মূলত এই ২ টা বিষয়। আরো অনেক কারণ আছে। কিন্তু এই ২ টা বিষয় আমরা দেখি যে ছিটকে পড়া। আর অসৎ সঙ্গ একটা বিষয় আছে। অসৎ সঙ্গ হচ্ছে কি কিছু স্টুডেন্ট হয়তো আগে থেকে বিভিন্ন বদভ্যাস থাকে। বড় মেডিকেল গুলাতে একটু সমস্যা হয় এরকম। স্টুডেন্ট যেহেতু বেশি, অল্প কিছু স্টুডেন্ট বিভিন্ন কিছু খারাপ অভ্যাস থাকে। তো তাদের সাথে ওই খারাপ অভ্যাস দেখলে এদের সাথে ওইভাবে মিশা যাবে না বা তাদের ওই বিষয়গুলো শিখা যাবে না। ধন্যবাদ স্যার। স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যেগুলো আমাদের শুরু থেকেই আসলে মাথায় রাখা উচিত। অসৎ সঙ্গ, আ পড়াশোনার বাইরে অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে দূরে থাকলে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমার অনেকগুলো প্রশ্নের উত্তর একটা প্রশ্নের মাধ্যমেই দিয়ে দিচ্ছেন। তো স্যার আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি তারা হঠাৎ করে এই ইংরেজি মিডিয়ামে পড়াটার সাথে কিভাবে মানিয়ে নিবো? পড়াটা ঠিক কখন শুরু করব? এখন শুরু করব নাকি ক্লাস শুরু হওয়ার সময় শুরু করব? এটা যদি একটু বলতেন। আচ্ছা, এখন আসলে মানে এখন শুরু করতে বাধা নেই। এটা একটু দেখা যেতে পারে। না দেখলেও সমস্যা নাই। যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এই যে ইংলিশে পড়া, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি বইয়ের সাইজটা। যেমন ফিজিওলজির যে বইটা এটা সবচেয়ে বড়। গাইটন একটা বই আমরা যেটা পড়াই, এটা অনেক বড় বই। এটা দেখেই অনেক স্টুডেন্ট চিন্তা করে যে এই বইটা মনে হয় আমার পক্ষে পড়া সম্ভব হবে না। তখন সে করে কি কিছু গাইড বই থাকে, ওই গাইড গুলা পড়ে। গাইড গুলা পড়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে তার কনসেপশন ক্লিয়ার হয় না। কনসেপশন ক্লিয়ার যদি না হয় তাহলে অনেক কিছুরই মেকানিজম সে বুঝতে পারে না। পরবর্তীতে সমস্যা হয়। পাস কিন্তু করে যায়। মানে গাইড করেও পাস করে যায়। কিন্তু হচ্ছে কনসেপশন এ কিছু ঘাটতি থেকে যায়। এটা হচ্ছে ডাক্তার হওয়ার পরে সমস্যাটা দেখা দেয়। পোস্ট গ্রাজুয়েশনে দেখা দেয়, ডায়াগনোসিস এর ক্ষেত্রে দেখা দেয়, ট্রিটমেন্ট এর ক্ষেত্রে দেখা দেয়। মেকানিজম গুলো বোঝার পর অনেক কিছু ডিপেন্ড করে। তো এক্ষেত্রে চিন্তা করতে হবে কি ওই মানে যত বড় বইই হোক, এই বইগুলো আমার পড়া লাগবে। তো সেক্ষেত্রে এত বড় বই আসলে পুরা পড়া লাগে না। যেমন গাইটনটা অনেক বড়, একটা বিশাল ভলিউম। কিন্তু এর অর্ধেকও পড়া লাগে না। আমাদের স্টুডেন্টরা যেটা হয় সেটাতে তারা কারিকুলামটা দেখেন না। এই পুরা গাইটনটা কিন্তু এমবিবিএস এর কারিকুলামে নাই। মানে গাইটনের যে অংশগুলো কারিকুলামে আছে শুধু সেই অংশগুলো পড়লেই হবে। এখন কারিকুলামটা আমাদের দেশের স্টুডেন্টরা অত বেশি দেখে না। তো বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে যদি কেউ এমবিবিএস কারিকুলাম ২০২১ সেটা ডাউনলোড করে নেয়, ডাউনলোড করে নিয়ে এরপর সে দেখে তাহলে সেক্ষেত্রে তখন বুঝতে পারবে যে কি, কি জিনিস পড়া লাগবে আর কি, কি জিনিস পড়া লাগবে না। তো শুরুতে সব বুঝবে না। প্রথমে হচ্ছে যখন যে চ্যাপ্টারটা কলেজে পড়াই, ওই চ্যাপ্টারটাই তখন দেখা লাগবে আরকি কারিকুলাম থেকে। আর ক্লাসে যদি নিয়মিত অ্যাটেন্ড করে তাহলে পড়াশোনাটা অনেকটা সহজ হয়ে আসে। কারণ কিছু স্টুডেন্ট চিন্তা করে যে তারা YouTube এ ভিডিও দেখে নেবে। কারণ মেডিকেলে যেটা সমস্যা, মেডিকেলে আসলে তো কখনো মানে অনেক বিষয় উন্মুক্ত আ টাইপের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেয়। অনলাইনেও অনেক ডিগ্রি করা যায়। কিন্তু মেডিকেলের ডিগ্রিগুলো অনলাইনে করা যায় না। এটা আসলে সরাসরি সবকিছু করতে হয়। ওই যে অনলাইন নির্ভর হইলে পুরোপুরি হবে না। ক্লাসে টিচারদের কথা শুনতে হবে। কারণ টিচাররা অনেক অভিজ্ঞ। উনারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কথা বলেন। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। ক্ষেত্র বিশেষে হয়তো দেখা যায় টিচার হয়তোবা আ ফুল স্পিডে পড়ায় যাচ্ছেন, অনেক সময় বোঝা যায় না। এমন হয়। তো এমন হলেও তারপরেও ক্লাস করা লাগবে। ক্লাস করলে যেটা সুবিধা সেটা হচ্ছে কি তুমি পুরা টপিকটা বুঝতে না পারলেও কোন জিনিসগুলা ইম্পোর্টেন্ট, গাইডলাইন থেকে কোন অংশগুলা পড়া লাগবে, কোন অংশগুলা থেকে পরীক্ষায় আসতে পারে সেটা বোঝা যায়। আর এটা ক্লাস করার পরে আমরা যেটা বলি সেটা যে কঠিন জিনিসটাকে একটু নরম মনে হয়। যেটা বইটা মনে হয় অনেক কঠিন জিনিস সেটা একটু নরম মনে হয় কিছুটা। কারণ তার পক্ষে এটা সহজে ডাইজেস্ট করাটা ইজি হয় আরকি। আর পড়ার ক্ষেত্রে অ্যা লেকচারের পরেই তো সেটা পড়ে ফেলতে হবে। সেটা জমায়ে রাখা যাবে না। জমায়ে রাখতে গেলে অনেক বেশি জমে যাবে। লেকচারের পরেই পড়ে ফেলতে হবে। তো যতটুকু লেকচারে পড়ানো হইছে, ওই অংশটা গাইডলাইনটা খুলে একদম ১ম এ হচ্ছে কি ফুল স্পিডে পড়ে ফেলতে হবে। তো এখন প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা প্যারা একদম ভালো করে বুঝে যেতে গেলে ওটা শেষ হয় না। ১ম এ যেটা করতে হবে ওই অংশটা ২ পৃষ্ঠা হোক, ৩ পৃষ্ঠা হোক, ৫ পৃষ্ঠা হোক, ৭ পৃষ্ঠা হোক, ওই অংশটা পুরোটা একসাথে পড়ে ফেলতে হবে। কারণ দেখা যায় যে ১ম পৃষ্ঠায় একটা জিনিস বোঝা যাচ্ছে না, সেটা ৩য় পৃষ্ঠায় গিয়ে বোঝা যাইতে পারে। এমন হয়।
তো এজন্য প্রথমে ওই অংশটা পুরোটা, যে অংশটা লেকচারে পড়ানো ওই অংশটা পুরোটাই পড়ে ফেলতে হবে। পুরোটা পড়ে ফেলে এর মধ্যে হয়তো কেউ 30% বুঝবে, কেউ 50% বুঝবে, কেউ 90% বুঝবে, এটা হইতে পারে। কিন্তু পড়ার সময় যেমন দাগায় ফেলতে হবে। দ্বিতীয়বার যখন পড়বা ওই দাগানো অংশটা, প্রথমবার তো মার্কার দিয়ে দাগানো লাগবে, দ্বিতীয়বার দাগানো অংশটা পড়ার সময় দেখবে যে আরেকটু ক্লিয়ার হবে। থার্ড প্রয়োজনে থার্ড টাইম পড়বা, থার্ড টাইম পড়ার পরে ওই জিনিসটা একটু মাথার মধ্যে একটু সাজিয়ে নিতে হবে। কারণ এখানে তো ভাইবা বেশি থাকে, এজন্য প্রশ্নের আনসারটা যাতে আমরা দিতে পারি বা বলা যায়, বলার প্র্যাকটিসটা একটু করে দেখতে হবে। সম্ভব হলে কারোর সাথে ডিসকাস করতে হবে, কোনো একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারলে একজন আরেকজনকে প্রশ্ন করবে, উত্তর দেবে। এইভাবে একটু চেষ্টা করতে হবে। আর যদি বাসায় থাকে ওইরকম ডিসকাস করার মতো পার্টনার না থাকে, সেক্ষেত্রে নিজে নিজেই প্রশ্ন করবে, নিজে নিজেই আনসার দেবে, ওইটা চেষ্টা করতে হবে। তবে সবকিছু পড়ার পরে একটা হচ্ছে কি, মনে মনে চিন্তা করতে হবে পারতেছি কিনা, অথবা বলার চেষ্টা করবে। সেভ না করলে কিন্তু হয় না। অনেক সময় অনেক স্টুডেন্ট করে কি না, পড়ছি পড়ছি তো পড়া হয়েছে, বোঝাও গেছে, এরপর এটা সেভ করে নেওয়ার যে ব্যাপারটা, এটা আসলে মাথায় কতটুকু আছে, ওই জিনিসটা একটু দেখতে হবে। ওটা যদি না দেখে তাহলে পরীক্ষা ভালো হয় না। এটা ওই খেয়াল রাখতে হবে। আর সবশেষে লেকচার নোট যেটা, সেটা আবার পড়া লাগবে। পড়া শুরুর আগে একবার লেকচার নোটটা পড়া লাগবে। আর এরপর বই পড়া সহ মানে মানে সবকিছু শেষে লাস্টে আবার লেকচার নোটটা দেখতে হবে। কারণ হচ্ছে আইটেম কার্ড বা এই ধরনের পরীক্ষার মধ্যে ওই লেকচার নোটটা থেকে জিজ্ঞেস করে, কারণ লেকচারে যেটা পড়ানো আছে এটা জিজ্ঞেস করে বেশি, যে টিচার যেভাবে পড়াই তো উনি তো ওইভাবে ইয়ে করবে। তো এটা আবার যদি সেটা লেকচার নোটটা রিভিশন দেওয়া হয়, তাহলে মোটামুটি একটা ভালো করে প্রিপারেশন হয়। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে তোমরা দেখবে অনেক ধরনের পরীক্ষা আছে। ছোট ছোট পরীক্ষাগুলো হচ্ছে আইটেম বলে, অনেকগুলো আইটেম মিলে একটা কার্ড হয়, কয়েকটা কার্ড মিলে একটা টার্ম হয়, এবং কয়েকটা টার্ম মিলে একটা প্রফেশনাল পরীক্ষা হয়। তো কার্ড ফাইনাল বা টার্ম ফাইনালে ডিটেলস পড়াটার সময় একটু কম পাওয়া যায়, তখন রিটেনের জন্য আলাদা আলাদা প্রিপারেশন লাগে। আইটেমেই মানে যত বেশি সম্ভব কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলার চেষ্টা করতে হয়। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে আ বুঝিয়ে বললেন যে অভিজ্ঞ শিক্ষকদের রেগুলার ক্লাস, মেইন বই পড়া, নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। আর যত কষ্টই হোক হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ এত মহান একটা পেশা। স্যারেদের সঠিক দীক্ষায় চলে অবশ্যই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো স্যার আমার পরবর্তী প্রশ্ন আচ্ছা, হচ্ছে, ওই বাকি যারা ওই পার্টিসিপেন্ট আছে, তাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা তাদের কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা তারা শেয়ার করতে পারে তাহলে। হ্যাঁ, শিওর স্যার। আহ সরি, আমি আসলে স্যার কথাগুলোর মাঝখানে ওদের কথা কিছুটা ভুলে গিয়েছিলাম। আমি খুবই দুঃখিত। আ জামান নূর ভাইয়ের কাছে যেতে চাই। ভাই আপনি কি আছেন? জি আপু, আছি আমি। জি ভাইয়া, আপনার চান্স পাওয়ার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। কেমন অনুভূতি লেগেছে? অনুভূতি বলতে গেলে মানে চান্স পেলে খুব ভালোই লাগবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি এবার সেকেন্ড টাইমার ছিলাম, তো বিষয়টা আরো বেশি আর কি এক্সাইটিং ছিল চান্স পাওয়ার বিষয়টা। তো এবারে আরো একটু বেশি ভালো লাগলো। তো শুরুতেই বলি যে প্রথমবার যখন দিয়েছিলাম মেডিকেল তো হলো না, ওই বিষয়টা একটু খুবই খারাপ লেগেছিল। তো তারপর একটা দীর্ঘ পরিস্থিতির পরে আর কি, দীর্ঘ একটা সময়ের পরে ধৈর্য ধারণ করে তারপরে আবার একটা ভালো রেজাল্ট আশা করা, তারপরে সেটা লাভ করা আসলে অনেক বেশি ভালো লেগেছিল আসলে, এটাই। বেলা থেকে কি মেডিকেলে পড়ার ড্রিম ছিল কিনা? ছোটবেলা থেকে বলতে ছিল মোটামুটি, কিন্তু ড্রিমটা আরো বেশি গভীর বা গাঢ় যদি বলতে পারি, তাহলে সেটা হয়েছে মানে হাই স্কুলে ওঠার পর থেকে, ক্লাস 8 থেকে বলতে পারি ওটা। রেজাল্ট দেখে আপনার পরে সবচেয়ে বেশি খুশি কে হয়েছিলেন? রেজাল্ট দেখার পর আমার পরে সবচেয়ে বেশি আম্মুই খুশি হয়েছিল। কারণ আহ, আমি মূলত রাজশাহী থেকে পরীক্ষা দিয়েছি তো। আর আমি ওই সময় ভর্তি ছিলাম হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তো ওখানে আর কি একদিনের জন্য আর কি ক্লাস করতে গিয়েছিলাম, মেডিকেল পরীক্ষা যেদিন হয় তার পরের দিন। তো রেজাল্ট দিল 19 তারিখে। তো ক্লাস তো করতে যাই নাই, তো বাসায় বসে সরি, তো ওখানে যেখানে ছিলাম যে ওখানে বসেই আর কি রেজাল্টটা দেখছিলাম। আম্মু জায়নামাজে বসেছিল যে কি হবে না হবে, আর এটাই আমার শেষ চান্স। তো সব মিলিয়ে আর কি আম্মুই সবচেয়ে বেশি খুশি হয়েছিল। তারপরে সবাই ফোন দেওয়া শুরু করলো যে চান্স তো হয়ে গেছে, এই তো, এটাই। আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা গল্প। সেকেন্ড টাইম থেকে ঘুরে ফিরে আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আসলে অনেক বেশি সাহসের প্রয়োজন। তো পরবর্তীতে আমরা চলে যেতে চাই হচ্ছে নুসরাত জাহান রিতু আপুর কাছে। আপু আপনি কি আছেন? জি আপু, আমি আছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার মেডিকেলে চান্স পাওয়ার মুহূর্তটা যদি একটু বলতেন। আসলে আমিও হচ্ছে এবার সেকেন্ড টাইমার যেহেতু ছিলাম,
সেহেতু অনেক ধৈর্যই রাখতে হয়েছে। যখন ফার্স্ট টাইম চান্স পাই নাই, তখন বেসিক্যালি আসলে ডিপ্রেশনে ছিলাম, বাট আমার ফ্যামিলি ডিপ্রেশনে থাকতে দিছিল না। মেনলি এটা, আমি আমার এই ধরনের ফ্যামিলি পেয়ে আসলেই সৌভাগ্যবান। মানে সেখানে যখন চান্স হয় নাই ফার্স্ট টাইমে, আমার মার্ক ছিল হচ্ছে 65.5। তো আমার এই মার্কটার কারণে আমার বাবা খুবই আফসোস করছে, কারণ সবাই মানে অন্তত এটা দেখছিল যে আমার পরিশ্রমটা কতটুকু ছিল, কিন্তু তাও হয়নি। তো ওই পরিশ্রম থাকার পরেও যেহেতু পাই নাই, তো একটু ডিপ্রেশনে ছিলাম মোটামুটি। কিন্তু আমার ফ্যামিলি আমাকে সাহস দিয়েছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর আবার সেই রিস্টার্ট করার পরে যখন চান্স পাইলাম, আসলেই মানে অনেক খুশি আর কি। হাজার শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে। আসলে আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রম করতে হয় সেকেন্ড টাইমারদেরকে। পড়াশোনা বাদে আর কোন জিনিসটা মেডিকেল আসার জন্য অ্যাট্রাক্ট করেছে ঋতু আপুকে? আসলে অ্যাট্রাক্ট করেছে হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। বলবো আমার সব প্রফেশনই আছে ডাক্তার বাদে, আর্মি বলেন, নার্স বলেন, সবই আছে, শুধু ডাক্তারটা ছিল না। সেই কারণে ডাক্তার হওয়ার মানে আমাকে ডাক্তার বানানোর ইচ্ছা আমার বাবার ছিল ফার্স্ট অফ অল, কিন্তু আমার ছিল না। আমার হয়েছে হচ্ছে কলেজে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমার একজন টিচার ছিল। উনি আমাকে খুব উৎসাহ দিত, যে কারণে বলবো কেউ যদি আমাকে মানে মেডিকেল সেক্টরে আসার জন্য উৎসাহ করে, সেটা হচ্ছে আমার ওই স্যার। আলহামদুলিল্লাহ, এখন ঋতু আপুর ফ্যামিলি একজন ডাক্তার যুক্ত হলো। ঋতু আপুর মতো আমরা অনেক খুশি। নিশ্চয়ই আমরা পরে ঋতু আপুর কাছে ফেরত যাব। এখন আমরা যেতে চাই ফাতেমা জান্নাত রিফা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চান্স পাওয়ার পরে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। চান্স পাওয়ার পরে রেজাল্ট দেখে আমি একটু একটু মন খারাপ হয়েছিল, আমি আর একটু ভালো আশা করেছিলাম। আম, তবে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। ছোটবেলা থেকে কি ডাক্তার হওয়ার শখ ছিল? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার শখ ছিল। মাঝে আমি ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব, তারপরে কোনো একটা কারণে আবার মেডিকেলের জার্নিতে যোগ দিই। মেডিকেল আসার পেছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন কে ছিল? ইন্সপিরেশন সেইভাবে বলতে গেলে কেউ ছিল না। আর অ্যাডমিশন টাইমে গ্রো করা কোনো একটা অভ্যাস যেটি আপনি কখনো হারাতে চান না? আপু এইরকম যদি বলি তাহলে বলা যায় যে যেমন একটা লক্ষ্যের প্রতি আমি স্থির থাকবো, একটা লক্ষ্যকে স্থির রেখে আমি পরিশ্রম করব, সেই অনুযায়ী এগিয়ে যাব। এই এই বিষয়টি যদি আমাদের মধ্যে থাকে, সামনেও আমরা এই বিষয়টি ধরে রাখতে পারি, তাহলে হয়তো আরো ভালো করতে পারবো জীবনে। মেডিকেল বিষয়ে ভীতিকর কিছু শুনেছেন কিনা? হ্যাঁ শুনেছি, অনেক শুনেছি। যদি একটু শেয়ার করতেন কি কি শুনছেন। যেমন প্রায় প্রতিদিনই এক্সাম থাকে, এক্সামে ফেল ফেল করার বিষয়টিও নাকি অনেক নর্মাল হয়ে যায়। আচ্ছা। এরপরে মেডিকেলের প্রেসারে মানুষ অনেক বেশি, মানে মেডিকেল প্রফেশনটায় অনেক বেশি ডিপ্রেশনে ভোগা হয়। এখন ডাক্তাররা তো ডিপ্রেশনে ভুগলে কাদের কাছে যাবে? ডাক্তারদেরকে হেল্প করার জন্য নিশ্চয়ই আমাদের শিক্ষক, সিনিয়র ব্যাচমেটরা আছে। আর সেটা সেই বিষয় ব্যাপারে নিশ্চয়ই আরো স্যার আমাদেরকে আরো ভালো বলতে পারবেন। তো যাই হোক, আমি আবার ওয়াহিদুজ্জামান নূর ভাইয়ের কাছে যেতে চাই। আম ভাইয়া, আপনার সবচেয়ে বড় ইন্সপিরেশন কে ছিল? আমার ইন্সপিরেশন বলতে গেলে আমারও সেম ভাবেই তেমন কেউ ছিল না, কিন্তু আমার আর কি আব্বুর চাচাতো ভাই দুজন ছিল, তারা আর কি মেডিকেলে পড়েছে। তো ছোটবেলা থেকে তাদেরকে দেখে আসছি যে মেডিকেলে পড়ছে, ডক্টর হবে। তো মূলত তারাই আর কি প্রথম ইন্সপিরেশন ছিল আমার জন্য। তো পরে আর কি মেডিকেল সেক্টর সম্পর্কে জানার আগ্রহ আরো বেশি হলো, তো জানলাম। তো আসলে এই দিক দিয়ে আর কি মনটা আর কি ওদিকে বেশি টান ছিল, তো সেই দিক দিয়ে আর কি ইন্সপিরেশনটা তৈরি হওয়া, এটাই। তো মেডিকেল সেক্টরে ক্যারিয়ার সম্পর্কে আপনার ধারণা কেমন? এটা কি আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনাকে নিয়ে যেতে পারবে? খুব বেশি ধারণা নেই, কিন্তু মোটামুটি একটু বেসিক ধারণা আছে যে কিভাবে ধাপে ধাপে যেতে হবে, যে এমবিবিএস এর পরে কিভাবে আর কি কিভাবে, এটাই। তো তেমন বেশি কিছু নেই, তো এটাই আর কি। আপনিও কি মেডিকেল বিষয়ে কিছু ভীতিকর শুনেছেন? হ্যাঁ, মেডিকেল বিষয়ে ভীতিকর তো সবসময় শুনতেই থাকি যে মেডিকেল লাইফটা শুরু হলে অনেক চাপ শুরু হবে। তো মানে এই লম্বা ছুটিটা আর কখনো পাবো না, যে রেজাল্টের পরে যে দীর্ঘ ৩-৪ মাস পেলাম, এটা পাবো না। প্লাস এরকম শুনেছি মজার কাহিনী যে আহ, মানে একদমই নিজের বাসার কোনো একটা বড় অনুষ্ঠান হলেও সেখানে আর কি অ্যাটেন্ড করতেও পারে না, এরকম শুনেছি, অনেক উদাহরণই শুনেছি। তো সব মিলিয়ে কিন্তু
আর কি ওই যে মনের একটা টান, তো সেই জন্য আর কি মেডিকেল লাইফে আসা। তো সব জেনে শুনে এটাই আপু। আসলেই জেনে শুনে এত বড় একটা রিস্ক নেওয়া, কারণ ডাক্তারি পেশাটা তো আসলে সবচেয়ে মহান একটা পেশা। আর মহৎ কিছু পেতে গেলে জীবনে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। তো আমি চলে যাচ্ছি ঋতু আপুর কাছে। আপু, অ্যাডমিশন টাইমে কখনো ডিপ্রেশন এসেছিল কিনা, যেহেতু আপু সেকেন্ড টাইমার? হ্যাঁ, অ্যাডমিশন টাইমে অবশ্যই ডিপ্রেশনে ছিলাম। কারণ আমি ফার্স্ট টাইমে মেডিকেল মানে মেডিকেল এক্সাম দেওয়ার পরে আর ভার্সিটি কোনো এক্সাম দিই নাই। মানে আমার এটাতেই ঝোঁক ছিল, আমি এটাই দিব এরকম একটা। তো মাঝখান দিয়ে আমি যখন পড়তে থাকতাম, কখনো কখনো কনফিডেন্স পাইতাম, কখনো কখনো মনে হতো যদি আবার মিস হয়ে যায় তাহলে কি হবে, এরকম একটা চিন্তা আসতো। তো এটাই ছিল আমার ডিপ্রেশনের কারণ, যদি মিস হয়ে যায়। আসলে এত বড় একটা পরীক্ষা জীবনে দেওয়া, শুধু মেডিকেল পরীক্ষা একটি কঠিন পরীক্ষা, তার উপর আবার সেকেন্ড টাইম প্রিপারেশন আসলে অনেক বড় ব্যাপার। তো আমরা আবার স্যারের কাছে ফেরত যেতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুধু তাদের অনুভূতিগুলো শুনছিলাম যে তারা কিভাবে কত কষ্ট করে মেডিকেল এসেছে। আমাদের এখানে দুজন সেকেন্ড টাইমার আছে। তারা মেডিকেল বিষয়ে অনেক ভীতিকর কথা শুনেছে। যেমন মেডিকেলে পড়াশোনাটা অনেক কঠিন, সময় কম পাওয়া যায়। তো এই ব্যাপারে আমরা স্যারের কাছে শুনতে চাই যে স্যারের কি মনে হয়? আচ্ছা, সময়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আসলে সবারই টাইম ম্যানেজমেন্ট যেটা সেটা জানতে হবে। বর্তমান যুগে সময়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সমস্যা, সেটা হলো ডিস্ট্রাকশন। এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেলেমেয়েরা এত বেশি সময় যে ব্যয় করে, তাতে পড়াশোনার সময়টা কমে যায়। এটা আসলে একটা টাইম ব্লক করে রাখতে হবে, একটা নির্দিষ্ট সময়। সেটা যে এতটা থেকে এতটা, এই 4 ঘন্টা 5 ঘন্টা রাতে, আর সকালে এই 2 ঘন্টা আমি বই ছাড়া অন্য কিছু আমার সাথে থাকবে না। মোবাইলটা প্রয়োজনে অফ করে রাখতে হবে, অথবা হচ্ছে অন্তত ইন্টারনেট কানেকশনটা যাতে না থাকে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় ওইটা খেয়াল রাখতে হবে টাইমটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর প্রথম দিকে একটু কষ্ট হবে, কারণ নতুন একটা সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে এটা তো স্বাভাবিকভাবে কষ্ট হবে। আহ, কিছু কিছু পরীক্ষায় দেখা যাবে যে পড়া কমপ্লিট হয় নাই, পড়া কমপ্লিট হওয়ার আগেই পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষা না দিলে আবার হবে না। পড়া কমপ্লিট না হইলেও যাওয়া লাগবে। যাওয়া লাগবে। এর মধ্যে অনেক সময় মনে হয় যে পরীক্ষা দেওয়া যাবে না, পড়া যেহেতু কমপ্লিট মানে এটা করা যাবে না, তাহলে আবার পরীক্ষা ভীতি চলে আসবে। আর কয়েকটা পরীক্ষা যদি জমে যায় তাহলে মাথার উপর এগুলো বোঝা হয়ে চাপায়, চেপে থাকে। এটা খুবই ঝামেলা। এই জন্য ওই করতে হবে, এটা হচ্ছে টাইম ব্লক করে পড়া লাগবে। আর একটা হচ্ছে কি ইয়ের সাথে সাথে সব করে ফেলতে হবে, লেকচারের সাথে সাথে। লেকচারের সাথে সাথে পড়লে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে লেকচার হলো, 1 সপ্তাহ পরে যদি পড়ে তাহলে দেখা যাবে যে সময় বেশি লাগবে। আর যেদিন লেকচারটা হলো সেদিন রাতেই যদি সেটা পড়ে ফেলে তাহলে সময় একটু কম লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ওই সকালের সময়টা আমরা অনেক সময় কাজে লাগাইতে পারি না। কারণ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কোন রকম হন্তদন্ত হয়ে দৌড়ে মানে ক্লাস ধরতে হয় আর কি। নাস্তা করারও সময় পাওয়া যায় না অনেক সময়। তো যদি সকালে উঠার একটা অভ্যাস করা যায়, রাতে অন্তত 11টার মধ্যে ঘুমাই গিয়ে যদি ফজরের সময় উঠা যায়, একটু কোরআন তেলাওয়াত করে কিছু এরপর পড়াশোনা করা যায়, তাহলে ওই পড়াশোনায় কিন্তু অনেক বেশি বরকত হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে পারে, এত যত সময় যাবে বুঝতে পারবে। আর নিজেকে নিয়ে কিছুদিন পর পর একটু করতে হবে, একটু পর্যালোচনা। মানে আমার সময়গুলা কিভাবে যাচ্ছে, হ্যাঁ, বা আমার কাজগুলা কেন আমি শেষ করতে পারতেছি না, এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে যদি ঠিক কোনো কাজগুলো শেষ না হয় আর কি। সেই বিষয়টা তাহলে আশা করি আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাবে, সমস্যা হবে না। আর পড়াশোনার ক্ষেত্রে ওই যত সময় যাবে তত সহজ হয়ে আসবে। ওই হাল দিয়ে ছেড়ে দিলেই সমস্যাটা হয়। মানে কিন্তু নাইলে ওই লেগে থাকলে এটা আস্তে আস্তে সহজ পেতেই থাকবে। যত সময় যাবে ততই সহজ হবে। কারণ অনেক ইংরেজি অনেক শব্দ হয়তো প্রথম দিকে অর্থ জানা থাকবে না, তো একবার দুবার পরে পর এগুলো অর্থ জানা হয়ে যাবে আস্তে আস্তে। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, ওই আমি প্রথমেই বলছিলাম কিন্তু এটা আরেকটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে আহ প্রথমবার পড়ার সময় প্রত্যেকটা শব্দের অর্থ জানা জরুরি না। যদি একটা বাক্যের মধ্যে কোন একটা শব্দ হয়তো নতুন, তারপরে বাক্যটা বোঝা যাচ্ছে, তাহলে ওই শব্দটা দেখার জন্য করার দরকার নেই, মানে ডিকশনারি খোলার দরকার নেই। ওইটা পড়ে চলে যেতে হবে। বা কোনো একটা বাক্য না বুঝলে একটা প্যারা বোঝা যাচ্ছে, ওই প্যারাগ্রাফটা, হ্যাঁ, ওই প্যারাটা ওই করে ফেলতে হবে, মানে পড়ে যেতে হবে। ওইটা ওখানে আটকে থাকার দরকার নাই। ওই বাক্যটা বোঝার জন্য ওখানে আটকে থাকলে আবার অনেক দেরি হয়ে যাবে। তো পুরোটা একবার পড়ে ফেলতে হবে। তবে ওই মানে পড়ার সময় একটু দাগায় রাখতে পারে, যাতে পড়ার শেষে
ওই শব্দের অর্থটা দেখে নিতে পারে এটা। কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে যদি আগাইতে চায় তাহলে কিন্তু আবার মানে আগাবে না, পড়া শেষ হবে না। হ্যাঁ, এজন্য ওই মানে প্রত্যেক শব্দের অর্থ প্রথম দিকে জানা লাগবে না, কিন্তু আস্তে আস্তে একটা পরে দেখলে এই শব্দগুলো পরিচিত হয়ে যাবে। ওরা ডিকশনারি না দেখলেও ওই শব্দের মানে বোঝা যাবে। এটা করতে করতে আস্তে আস্তে তখন সময় কম লাগবে, কম সময়ে অনেক আইটেমের ইয়ে করা যাবে, আইটেমে অ্যাটেন্ড করা যাবে। হয়তো প্রথম দিকে আইটেমে দেখা যায় 3 দিন লাগতেছে একটা আইটেম ইয়ে করতে, পড়া কমপ্লিট করতে। আর লাস্টের দিকে দেখা যায় আগের দিন সন্ধ্যার পরে বসলেও আইটেমটা পড়া শেষ করা যায়। তো যত সময় যাবে তত ইয়েটা হবে। তো কোনো অবস্থায় কোনো ডিপ্রেশনে যাওয়া যাবে না। মানে কোন রকম হতাশা যাতে না আসে। আর টিচারদের সাথে আলাপ করে সিস্টেমটা ঠিক করে নিতে হবে। সিস্টেমটা পড়ার সিস্টেমে কোনো গলদ আছে কিনা টিচার অথবা সিনিয়র ভাই অথবা বোন আলাপ করে সিস্টেম যদি দেখা যায় না পড়াশোনা ঠিকমতো আগাচ্ছে না অথবা পড়াশোনা করার পরেও পরীক্ষা ভালো হচ্ছে না, তাহলে কারোর সাথে একটা আলাপ করে দেখতে হবে সিস্টেমে কোনো ভুল আছে কিনা। জি, ধন্যবাদ স্যার। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো যারা হলে থাকবে না তাদের কোনো সমস্যা হবে কিনা? যেহেতু তারা গ্রুপ স্টাডি করতে পারবে না। না, ওইটা ওরকম সমস্যা হয় না। কারণ আমার পরিচয় অনেক স্টুডেন্ট আছে। কক্সবাজারে প্রায় সবাই হলে থাকে। তো এর মধ্যেও মানে ১ জন ২ জন বাসায় থাকে, তাদের অনেক অনার্স মার্ক পায়। আর বিভিন্ন মেডিকেলে আমাদের তো অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে অনেক স্টুডেন্টের সাথে পরিচয় আছে। তো অনেকেই দেখছি হচ্ছে কি বাসায় পড়েও তারা শুধু একটা না করে তিনটাতেই অনার্স পাইছে, এরকমও অনেক স্টুডেন্ট আছে। তো এজন্য এটা খুব বেশি বড় ব্যাপার না। র‍্যাংকিং বা আচ্ছা, নম্বর এখানে নিয়ে রাজশাহী মেডিকেলে কে কে আছে? ওয়াহিদুজ্জামান হ্যাঁ, নূর কি রাজশাহী মেডিকেলে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমি কিন্তু রাজশাহী মেডিকেলে ছিলাম অনেকদিন, ৪.৫ বছরের উপর আরকি। রাজশাহী মেডিকেলে আমার মানে শিক্ষকতা জীবনের মানে মানে স্মরণীয় কিছু সময় আরকি ওইটা। ওখানে আমার ফ্যামিলি ছিল না। স্টুডেন্টরা সবাই আমার বাসায় চলে আসতো। আর যেখানে খাওয়া-দাওয়া করতাম ওখানেও স্টুডেন্টরা একসাথে খাওয়া-দাওয়া করতাম। খুবই স্মরণীয় একটা সময় আরকি। তো রাজশাহী মেডিকেলের ইয়েটা খুব ভালো, ফিজিওলজি ডিপার্টমেন্ট যেটা খুবই ভালো। মানে মোটামুটি কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য যারা টিচাররা আছেন অনেক মানে ভালো পড়ান আরকি। ওখানে ডিপার্টমেন্টের হেড আছেন তিনি ডাক্তার শাহীন মাহমুদ হাসানী। এরপর হচ্ছে খুলনা মেডিকেলে একজন আছে দেখলাম এখানে, রিফা মনে হয় সম্ভবত, না ফাতেমা জান্নাত রিফা নাকি? জি স্যার, নাকি হ্যাঁ, রিফু? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, রিফা। হ্যাঁ, হ্যাঁ। খুলনা মেডিকেলের ফিজিওলজি তিনি হেড ডাক্তার মিজান ভাই। উনি সহ উনিও রাজশাহীতে ছিলেন। আমরা একসাথে ছিলাম। অ্যা এ বেশ কয়েক বছর। তো উনিও খুবই ভালো। মানে ফিজিওলজিস্ট যারা আছে, মানে টিচার যারা আছে ফিজিওলজিতে আরকি, মোটামুটি সবাই মিজান ভাইকে চিনে। মিজান ভাইও খুবই ভালো, খুলনা মেডিকেলে যিনি হেড আরকি। তো এজন্য তাদের জন্য এটা অনেক বেশি ভালো একটা ইয়ে হবে। কারণ ফিজিওলজির বেসিক যত ভালো হবে, এই পরবর্তীতে তারা অনেক ভালো ডাক্তার হয়। ফার্মাকোলজিও তারা ভালো বুঝবে, মেডিসিনও তারা ভালো বুঝবে। এজন্য তারা এই সুবিধাটা পাবে আরকি আশা করতেছি আরকি। সুনামগঞ্জেও কিন্তু টিচার কিন্তু ভালো। ওখানে হয়তো সিনিয়র টিচার কম আছে, কিন্তু ওই যারা লেকচারার আছে তারা অনেক ভালো। সুনামগঞ্জে একই অবস্থা। ঋতু মনে হয় ওখানকার সুনামগঞ্জের। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আ র‍্যাংকিং বা নম্বর পাওয়া নিয়ে কতটুকু মাথা ঘামাবে? এটা কি যৌক্তিক কিনা? নাম্বার নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে আসলে জানার জন্য করতে হবে। জানার জন্য করতে হবে। তবে পাসটা নিশ্চিত করতে হবে। পাসটা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে পাস নিশ্চিত করতে গেলে অনেক সময় হয় কি লাস্টে একটা ফিনিশিং দিতে হয়। একটা ঠিকমতো রিভিশন দিতে হয়। এটা তোমার একটা প্ল্যান ওরকম থাকতে হবে। এটা জানার জন্য বেশি চেষ্টা করতে হবে যাতে বেশি জানা যায়। আর লাস্টে রিভিশনও যাতে দেয়া যায় যাতে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়। তবে অবশ্যই ভালো রেজাল্ট করলে অনার্স মার্ক পাইলে সেটা অনার্স মার্ক মানে হচ্ছে 85% পাওয়া সবকিছুতে রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল সবকিছুতে। ওইটা অবশ্যই একটা ভালো লাগে। একটা ভালো লাগার একটা বিষয়। তো এটা হচ্ছে কি পড়াশোনা ঠিকমতো করলে আর হচ্ছে অনেক বেশি জানার চেষ্টা করলে এটা বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে অনেক সময় অনার্স মার্কটা। তো ওইটা নিয়ে অত বেশি চিন্তা করার কিছু নাই। অ্যা জানতে হবে সেটা আসল কথা। মানে একটু ডেপথ অফ নলেজ ওটা থাকতে হবে। আর বুঝে পড়তে হবে। অনেক স্টুডেন্ট আছে কি না বুঝে পড়ে, না বুঝে মুখস্থ করে। এটা করা যাবে না। না বুঝে মুখস্থ করলে আসলে ভালো চিকিৎসক হওয়া কখনোই সম্ভব না। কারণ রোগীর যে সিম্পটম গুলা ওগুলো বই থেকে শুরু ওইভাবে একদম হুবহু ইয়ে আসে না, কমন পড়ে না। কারণ পরীক্ষার ফলে তো কমন না পড়লে অনেক সময় আনসার না করে আসা যায়। এখন রোগী দেখার সময় আনসার না করে আসতে পারবে না। রোগী সিম্পটম যা বলবে এটা পরীক্ষা ইয়ের সাথে যদি না মিলে, এটা তোমার ক্রিটিক্যাল থিংকিং যেটা প্রবলেম সলভিং ক্যাপাসিটি যেগুলা, এগুলা কিন্তু থাকতে হবে। এগুলা না হলে সমস্যা হয়। এটা এর জন্য বুঝে শুনে করা লাগবে। আর এখনকার যেটা কারিকুলাম সেখানে কিন্তু না বুঝে পড়তে গেলে পাস করাটাও কঠিন হয়ে গেছে। কারণ এখানে কিছু সিঙ্গেল বেস্ট আনসার থাকে এমসিকিউ তে। এগুলা ভালো আইডিয়া না থাকলে বা কনসেপশন ভালো ক্লিয়ার না থাকলে ওগুলো আনসার দেওয়া একটু কঠিন। আর কিছু প্রশ্ন থাকে প্রবলেম বেসড কোয়েশন। এগুলো আগে ছিল না। এটা ওই 2021 কারিকুলাম থেকে যেটা 22 সাল থেকে চালু হয়েছে। ওই সেখানে প্রবলেম বেসড কোয়েশন গুলা আনসার দেওয়া ম্যান্ডেটরি। ওটা আনসার না দিলে ওই পুরো নাম্বারটাই বাদ।
ইয়ে করা যায় না। তো এটা কেউ যদি না বুঝে আনসার দেয় তাহলে কিন্তু ইয়ে হবে না, সে ওই প্রবলেম বেস কোয়েশনের আনসার দিতে পারবে না, না বুঝে মুখস্থ করলে এটা হয় না। আমি অনেক জায়গায় যেহেতু আমরা পরীক্ষা নিতে যাই, তো দেখি যে একটা ডেফিনিশন জিজ্ঞেস করছি, একদম পটাপট মুখস্থ বলতেছে। তো আবার জিজ্ঞেস করছি, ঠিক আছে এটা একটু বাংলা বোঝাই বলো তো, দেখি আর বলতে পারে না, এমন হয়। তো দেখা যায় যে অনেকে ওই মানে মুখস্থ বিদ্যাটা কাজে লাগায়। এখন মুখস্থ বিদ্যা লাগবে, কিন্তু না বুঝে মুখস্থ করা যাবে না। তাহলে মেডিকেল মানে মুখস্থ বিদ্যা এটি আসলে সঠিক নয়। স্যার আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যেতে বুঝে পড়তে হবে। তো আমার সংরক্ষিত সকল প্রশ্নের উত্তর স্যার সুন্দরভাবে দিয়েছেন। আমি আমার পার্টিসিপেন্টদের কাছে জানতে চাই তাদের কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হলো যে অনেকেই দেখি যে মেডিকেলের রেজাল্ট দেওয়ার পরপরই মানে এখন থেকে 3 মাস আগে বা 2 মাস আগে মানে মেডিকেলের পড়া শুরু করে দেয়, এটা কি কতটুকু যৌক্তিক স্যার? মানে আমরা যদি এত আগে থেকে না শুরু করি বা একদম মেডিকেলে ক্লাস পরে শুরু করি, তাহলে কি আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব কি না, নাকি আমরা মানে সঠিকভাবে আগাতে থাকবে সবকিছু? এটাই প্রশ্ন ছিল। তো কেউ যদি আগে থেকে শুরু করে সে তো কিছু অ্যাডভান্টেজ পাবে, সেটা ঠিক আছে। তবে শুরু না করলে তেমন কোনো সমস্যা নাই। ক্লাস শুরু হওয়ার পরে শুরু করা যাবে। আর তোমাদের যে কোরবানির ঈদের আগে যদি শুরু হয়, তাহলে কোরবানির ঈদের একটা বন্ধের সময় পাওয়া যাবে। এরপরে আবার হয়তো পুরো দমে শুরু হবে যদি ইয়ের পরে, এখনো এটা নিশ্চিত না যদিও। এই আসলে লেকচার হলে বা ওরিয়েন্টেশন হওয়ার পরে বিভিন্ন মেডিকেলে ইয়েটা একটু বিভিন্ন রকম, অনেক এক এক জায়গায় এক এক ধরনের বই পছন্দ করে, মানে বিভিন্ন সাবজেক্টে। এগুলো একটু বুঝতে হয় যার যার মেডিকেলে ওখানে টিচাররা কি পছন্দ করে আর কি। তো এখন সেক্ষেত্রে আসলে খুব একটা সমস্যা দেখি না। মানে যদি এখন যদি কেউ না পড়ে, আমার মনে হয় তার চেয়ে এই মেডিকেল রিলেটেড পড়া এখন শুরু করার চেয়ে ইংলিশে একটু এফিসিয়েন্সি বাড়ানো, যতটুকু সম্ভব ইংরেজি পত্রিকা পড়তে পারো, ইংরেজি বিভিন্ন গল্পের বই তো ইংরেজিতেই পড়ো, বা বিভিন্ন ইউটিউবেও যেমন নোমান আলী খান বলি বা অন্য ডক্টর জাকির নাইক বলি, ওনাদের ইয়েগুলা বা অন্য যেগুলো পডকাস্ট, নাভাল রবিকান্ত এই ধরনের যেগুলা আছে, ওই পডকাস্ট গুলা ইংরেজিতে শোনার অভ্যাস করা, বিভিন্ন ইংলিশ নিউজ শোনা, আমার মনে হয় এইটা করা যেতে পারে, এই বিষয়টা। আর ইয়েতে এই ইউটিউবে অনেক কিছু ইয়ে থাকে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা বর্তমানে আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটাতে অনেক অনলাইন কোর্স টোর্স থাকে, এইসব জিনিস করা যায়। বা ইংলিশেরও কোনো অনলাইন কোর্স টোর্স করা যেতে পারে। আমার মনে হয় মেডিকেল বইটা এখন পড়াচ্ছে এই দুটা জিনিস, ইংলিশ এবং হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, এগুলো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, এইসব বিষয় আসলে এগুলা সম্পর্কে আইডিয়া রাখলে সেটাই মনে হয় সবথেকে ভালো। আর আরেকটা পরামর্শ আমি দেবো, সেটা হচ্ছে কি, মেডিকেলে চান্স পাওয়ার পরপরই কিন্তু মানে যে কোনো স্টুডেন্টের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়, তাই না? আশেপাশে আত্মীয় স্বজন সবার মধ্যেই ওই জি। মুহূর্তে অন্তত কিছুদিনের জন্য হলেও এটা মানে একটা সবার মধ্যে একটা ইয়ে থাকে, অমুকের ছেলে বা অমুকের মেয়ে চান্স পেয়েছে আশেপাশে সবাই। তো এই সময় মেডিকেলে ভর্তি হওয়ার পরে সবার সাথে আসলে অত বেশি সম্পর্ক রাখাটা কঠিন হয়ে যাবে এটা। তো এই সময় সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফেলতে হবে ক্লাস শুরুর আগে, অন্তত এক দফা, যাতে কেউ যাতে বলতে না পারে যে হয়তো চান্স পেয়ে তার ভাব বেড়ে গেছে, যে এখন মানে আমাদেরকে আর পাত্তা দিচ্ছে না। এটা যাতে না হয়, এটা আগেই আত্মীয় স্বজন সবার সাথে ইয়ে করে ফেলতে হবে। যেটা ফাঁক পেলে মানে বাসায় বলে রাখতে হবে, দেখি সবার সাথে দেখা সাক্ষাৎ করি, কারণ কলেজে পড়াশোনা শুরু হয়ে গেলে তখন হয়তো বা সবার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করতে নাও করতে পারি। বা এবার কুরবানির ঈদে সবার বাসায় যাবা, কারণ নিজের এলাকার সাথে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। ডাক্তার হওয়ার পরে ম্যাক্সিমামই হচ্ছে কি ইয়েতে নিজের এলাকায় পোস্টিং হয়। তো যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি ওই মেডিকেলে ভর্তি হওয়ার পরে এলাকার সাথে একটা যোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আবার ডাক্তার হয়ে যখন ফিরে আসে তখন দেখা যায় যে তার কোনো বন্ধু বান্ধবও নাই, তেমন কোনো আপনজনও নাই। খুবই অল্প কিছু আত্মীয় স্বজন আছে। অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আর পরিচিতির জন্য কিন্তু একটা কানেক্টিভিটি লাগে, একটা নেটওয়ার্ক লাগে পরিচিতির জন্য। কারণ যেকোনো প্রফেশনের ক্ষেত্রে একটা কানেক্টিভিটি বা নেটওয়ার্ক এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটা সবসময় একটু কন্টিনিউ রাখতে পারলে সেটা ভালো আর কি। আলটিমেটলি ওই নিজের এলাকায় যেতে হয়। যেমন আমার কক্সবাজার মেডিকেলে আমাদের লেকচারার যে 3 জন আছে, এখন পোস্ট 3টে আর কি, এখানে ওই পোস্ট বাড়াই নাই। 3 জনের মধ্যে হচ্ছে 2 জন ঢাকা মেডিকেলের, একজন খুলনা মেডিকেলের। তো তারা কেউ মানে তারা সবাই এখানকার পোস্টিং, এখানে পোস্টিং কারণটা হচ্ছে কি ওই বাড়ি এখানে কক্সবাজারে। এবং এর মধ্যে একজন হচ্ছে সারা বাংলাদেশে প্রথম হয়েছিল। আর সারা বাংলাদেশে প্রথম হলেও তার পোস্টিং কক্সবাজার, কারণ হচ্ছে তার বাড়ি কক্সবাজার। কিন্তু হচ্ছে কি, যে যেখানে পড়ুক, ঢাকা মেডিকেলে পড়ুক বা সারা বাংলাদেশে ফার্স্টই হোক, তাহলে আলটিমেটলি হচ্ছে কি ওই নিজের এলাকায় প্রথমে পোস্টিং থাকবে, বেশি দিন থাকা লাগবে। একটা পর্যায়ে হয়তো বা
চট্টগ্রাম, ঢাকা বা রাজশাহী তো মেডিকেল কলেজে পাবে প্রশ্ন, কিন্তু এলাকায় নিজের এলাকায় প্রথমে থাকতে হয়। তো এই জন্য ওইটাও ইম্পর্টেন্ট, সবার সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা, এরপর কমিউনিকেশন স্কিল বাড়ানো, সবার সাথে কথাবার্তা বলার প্র্যাকটিস বাড়ানো, আর সম্ভব হলে কিছু স্কিল যেমন পাওয়ার পয়েন্ট, MS পাওয়ার পয়েন্ট, ওইটা অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশন দিতে হয়, হয়তো বা কিছু ইন্টিগ্রেটেড ক্লাস কারিকুলামে এখন আছে, অনেক সময় অনেক মেডিকেলে স্টুডেন্টদেরকে প্রেজেন্ট করতে বলে। তো সেটা যদি পাওয়ার পয়েন্টের কাজটা করতে পারে, MS পাওয়ার পয়েন্ট, তাহলে সে তখন সেটা কাজে লাগাইয়ে সে ওই প্রেজেন্টেশনটা দিতে পারবে। প্রেজেন্টেশনটা দিলে তখন অনেক টিচাররা তাকে চিনবে, এসব বিষয়েও কাজে লাগে এবং এগুলো সারা জীবনে লাগবে। এই ধরনের আর অন্যান্য স্কিল গুলোর দিকে মনোযোগ দিলেই ভালো হবে। ওই মেডিকেলের পড়া ওই ক্লাস শুরু হলে তারপর শুরু করতে পারবে সবাই। ধন্যবাদ স্যার, আমি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। হাতিবা জান্নাত ঋতু আপু, আপনার কোনো প্রশ্ন বা কোনো অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? স্যার, ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এই 3টা সাবজেক্ট কোনটা কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে? আচ্ছা, এখানে অ্যানাটমি এক ধরনের সাবজেক্ট, আর ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি মোটামুটি এক টাইপের। এখন অ্যানাটমিতে যেটা আছে সেটা হচ্ছে কি, ওই দেখার বিষয়টা বেশি, একদম হাতে ধরে দেখতে হয়, শরীরের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, হার্ট যা আছে এটা হাতে ধরে দেখতে হয়। আর হচ্ছে ওখানে ছবি আঁকার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট অ্যানাটমিতে, মানে ওখানে ছবি আঁকা ছাড়া পাসই করা যায় না, এরকম হয়ে যায়। সবকিছুরই ছবি আঁকতে হয়। রিটেনের ক্ষেত্রে ভাইভাতেও তো এই ভিজুয়াল যে ইয়েটা ইমপ্রেশন, বইয়ের ছবিগুলো চোখে ভাসাইতে হয়, এটা এক ধরনের। আর ফিজিওলজির যে বিষয়টা বা বায়োকেমিস্ট্রির যে বিষয়টা, এখানে আমি যে সিস্টেমটা বলছি এখানে ওখানে বেশি প্রযোজ্য, যে পুরোটা একবার পরে গিয়ে কনসেপশনটা ক্লিয়ার করা, এরপর লেকচার নোটটা দেখে এরপর এগুলো বলার প্র্যাকটিস করা, ডিসকাস করে সেটা। তো এখন বায়োকেমিস্ট্রিটা একসময় একটু কঠিন ছিল অনেক, তো বর্তমানে এই সাবজেক্টটা একটু ইজি হয়ে গেছে। ইজি হওয়ার কারণটা হচ্ছে ওই একটা প্রফেসর মোজাম্মেল হক স্যার একজন আছেন বিখ্যাত, উনি একটা বই লিখছেন ABC বায়োকেমিস্ট্রি। তো ওনার বইটা বের হওয়ার পর থেকে বায়োকেমিস্ট্রিটা অনেক ইজি হয়ে গেছে, মানে বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য। তো এটা উনি একটা বিশাল কাজ করছে। ওনার বইটা পড়লে একদম কনসেপশন ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ফিজিওলজিতে যেটা সমস্যা, ওইরকম কোনো বই নাই যেটা পড়লে ওই ধরনের, বাংলাদেশি কোনো লেখকের ওই ধরনের বই নাই যেটা পড়লে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে আর পরীক্ষা ভালো হবে। মানে গাইটনটাই পড়তে হয়, আবার টিচাররাও গাইটন থেকে প্রশ্ন করে রিটেনে বা ভাইভাতেও। আর ফিজিওলজিতে যত বেশি ডিপে যাওয়া যায়, বায়োকেমিস্ট্রি তো ওই ABC বায়োকেমিস্ট্রি যেটা আছে মোজাম্মেল স্যারের, ওইটা পড়লে মোর দেন এনাফ। এটা পরে শুধু MBBS না, একেবারে এর পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সব কভার হয়ে যাবে মোজাম্মেল স্যারের বইটা পড়লে। ওইটা খুব বেশি বড় না। ফিজিওলজির ক্ষেত্রে এটা যে যত বেশি পড়তে পারে, এটা অনেক ইয়ে আর কি, এটা মানে শেষ নাই। এটা ফিজিওলজি, এটা আমারও পড়া শেষ হয় নাই এখনো, এটা মরার আগে শেষ হবে না। যতদিন ধরে বেঁচে আছি ফিজিওলজি পড়তে পড়তে মরতে হবে, মানে এর আগে পর্যন্ত ফিজিওলজি পড়া শেষ হবে না। এটা অনেক ইয়ে জিনিস, বিশাল একটা জিনিস। তো তারপরে তোমাদের তো সময়টা কম থাকবে, যেহেতু 1 বছর 4 মাস পরে প্রফেশনাল পরীক্ষা দেওয়া লাগবে, তোমাদের একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে যেমন তোমার ক্ষেত্রে খুলনা মেডিকেলে যেটা সুবিধা, মুজান ভাই যেটা ক্লাস নোট দেবে ওইটা পড়লে মোটামুটি পাশের চেয়ে একটু বেশি ইয়ে হয়ে যায়, মানে খুবই ইয়ে, তোমার জন্য এটা খুব একটা সমস্যা হবে না। আহ, আর সেই সাথে রিটেনের কিছু টুকটাক প্রিপারেশন নিতে হয়। রিটেনের প্রিপারেশনটা ওইটা গাইডন থেকে পড়লে হয় না, এটা অনেক সময় পুরাতন প্রশ্ন জোগাড় করতে হয়। পুরাতন প্রশ্ন জোগাড় করে ওগুলা একটু সলভ করতে হয়। এমনকি ক্ষেত্র বিশেষে যদিও টিচাররা গাইড টাইড করতে মানা করে, কিন্তু এখন ওই রিটেনের প্রশ্নটা ইয়ে করার জন্য অনেক সময় গাইড করে দেখতে হয়, গাইডের হেল্প নিতে হয়। আর ইন্ডিয়ান কিছু বই আছে, ইন্ডিয়ান ওই গাইডনের বাইরেও গোছানো। এখন আমাদের দেশের পরীক্ষা সিস্টেমটার সাথে ওই ইন্ডিয়ান বা মোটামুটি সাবকন্টিনেন্টাল পরীক্ষা সিস্টেমটা একটু কাছাকাছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান মোটামুটি এদিকে একটু কাছাকাছি, এখানকার টিচারদের চিন্তা ভাবনা একটু কাছাকাছি। তো আমাদের দেশের ছাত্রছাত্রীদের জন্য গোছানো বই বলতে গেলে ফিজিওলজিতে আরেকটা সেম্বুলিঙ্গাম একটা বই আছে, ইন্ডিয়ান আর কি, সেটা। আর ফিজিওলজিতে সবচেয়ে কঠিন অংশটা হচ্ছে নিউরোফিজিওলজি, নার্ভাস সিস্টেম বলে নিউরোলজি আছে, নিউরোফিজিওলজি। ওইটা নিয়ে সবাই কষ্ট হয়। তো এটা নিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করতেছি, দেখি হয়তো তোমাদের ক্লাস শুরুর আগে যদি বইটা লিখে ফেলতে পারলে হয়তো বা তোমরা পেয়ে যাবা, আর যদি না পারে তাহলে হয়তো বা আরো একটু দেরি হবে। ওই আমি আসলে এটা হয়তো বা করে ফেলতাম প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার কারণে, এখন ওই কাজটা স্টপ হয়ে গেছে। কারণ আবার চেষ্টা করতেছি তোমাদের ক্লাস শুরুর আগে যদি বের করে ফেলতে পারি নিউরোফিজিওলজি, সেক্ষেত্রে সেটা। কিন্তু পুরো ফিজিওলজির উপর একটা কমপ্লিট কোনো ওইভাবে বই নাই, আলটিমেটলি গাইডন করতে হয়। তাও আবার অনেক কিছু আছে গাইডনের বাইরে থেকেও আসে, তো সেটা লেকচার নোটটা দেখতেই হবে। লেকচার নোট দেখতে হবে, রিটেনের প্রশ্নগুলো একটু দেখা লাগবে। আর ইন্ডিয়ান বই একটা হেল্প লাগে এই ক্ষেত্রে, সেম্বুলিঙ্গাম অথবা কনসাইজ ফিজিওলজি একটা বই আছে, এই দুটো যেটা যে কোনো একটা। তো কনসাইজ ফিজিওলজি বইটা সুজিত কে চৌধুরী, খুবই ভালো বই। অল্প সময়ে কনসেপশন ক্লিয়ার হয়ে যায়, খুবই অল্প সময়ে কনসেপশন ক্লিয়ার হয়, এবং একসাথে বেসিক এবং ক্লিনিক্যাল সবকিছু মোটা ক্লিয়ার হয়। তো সমস্যাটা হচ্ছে কি, ওই আমাদের দেশে বইটা অত বেশি পরিচিতি পায় নাই। খুবই ভালো বই, আমি নিজেও কক্সবাজারে যখন লেকচারার ছিলাম তখন এটা জানতাম না।
পরে রাজশাহীতে যখন গেলাম তখন ওইটা আমরা সবাই ওইটা মোটামুটি পড়তাম ইয়ের সাথে সাথে গাইডের সাথে কনসাস ফিজিওলজিটা টিচাররা সবাই এটা অ্যাকসেপ্টও করতাম এটাতে ইয়ে দিলে। তো এখনো রাজশাহী টিচাররা প্লাস খুলনার যারা আছে মোটামুটি এখানে ইয়ে করবে কনসাস ফিজিওলজিটাকে অ্যাকসেপ্ট করে। আহ, আর কনসাসের সাথে কনসাস যদি পাওয়া নাও যায় এটা ঠিকমতো অনেকটাই পাওয়া যায় না। না পাওয়া গেলে স্যাম্পলিংগাম পাওয়া যায়, ওইটা স্যাম্পলিংগাম দেখা যায়। এটা এগুলো একটু সহজ হয় এবং গুছানো হয়। তাহলে সেগুলা দিয়ে মোটামুটি একটু কাভার হয়ে যাবে। আর অ্যানাটমির বিষয়টা হচ্ছে ওখানে ছবি এঁকা অ্যানাটমি একটা ভাস্ট সাবজেক্ট, ওইটাই বেশি পড়তে হয় সবথেকে, কারণ মানে অনেক বেশি ভাস্ট। ওখানে অনেক কিছু মানে ইয়ে দেখতে হয়, বোনস পড়তে হয় আলাদাভাবে, লিভার হার্ট বিভিন্ন বিসারা বলে এগুলা পড়তে হয়। তারপর ছবি আঁকা প্র্যাকটিস করতে হয়, কারণ একটু স্লাইড আছে মাইক্রোস্কোপে দেখতে হয়, বিভিন্ন ধরনের ইয়ে আছে। ওইটা ভর্তি হলে আস্তে আস্তে বুঝতে পারবা। এটা মানে নিয়মিত পড়তে হবে আর কি, অ্যানাটমিটা প্রতিদিনই পড়তে হবে বলতে গেলে। ধন্যবাদ স্যার। আমাদের সকলের প্রত্যাশা আমরা শীঘ্রই স্যারের বইটা পড়তে পারবো, যাতে ফিজিওলজির মতো এত ভাস্ট একটা সাবজেক্ট আমরা সুন্দরভাবে আহ পড়ে শেষ করতে পারি। শেষ করতে তো পারবো না, হয়তো বা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারি। আমি আশা করি যে ফাতেমা জান্নাত রিফা আপু প্রশ্নের উত্তর পেয়েছেন। জি আপু, ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরাও স্যারের বইয়ের অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ। এখন সবাই অনুমতি দিলে আমি কমেন্ট করতে চাই। কমেন্টে কিছু প্রশ্ন এসেছে। স্যার, এমবিবিএস এর পর করতে পারছি। হ্যাঁ, মেডিকেল নিয়ে গবেষণা সেক্টরে যেতে চাইলে কি করতে হবে? এটা আসলে খুবই ভালো একটা চিন্তা। আসলে সবাই যে প্র্যাকটিসই করতে হবে এমন না, আসলে গবেষণাটা খুব ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে গবেষণাটা একটু সমস্যা হলো কি, এই অর্থনৈতিক সাপোর্ট না থাকলে গবেষণাটা চালিয়ে যাওয়া মুশকিল। দেশের বাইরে হলে গবেষণাগুলা করলে সাথে সাথে অনেক মানে ইয়ে হয়, ইনকামও থাকে। তা আমাদের দেশে এখন রিসার্চের গ্র্যান্ট ইয়ে হচ্ছে, মানে সবকিছু অনেক বেশি আগাচ্ছে আস্তে আস্তে। হয়তোবা তোমরা ভর্তি হওয়ার পরে হয়তোবা এই সমস্যাটা কাটবে, হয়তো হয়তো এখন আস্তে আস্তে মানে সবাই সচেতন হচ্ছে গবেষণার যে বিষয়গুলো, এটা রিসার্চের যে মঞ্জুরি, মঞ্জুরিটাও দিচ্ছে। আহ, তো তারপরেও কেউ যদি গবেষণার লাইনে যেতে হয়, আমার মনে হয় তার দেশের বাইরে যাওয়াটাই ভালো। আমার অনেক স্টুডেন্ট চলে গেছে, তারা ওই যেমন আমেরিকার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তারা এমপিএইচ করে তারা এই কাজগুলো করতেছে, এবং তারা বেশ ভালোই মোটামুটি। তো সেক্ষেত্রে দেশের বাইরেই আসলে এটা বেটার, দেশের বাইরে চলে যাওয়া গবেষণার ক্ষেত্রে আর কি। তো ওই পিএইচডি স্টুডেন্ট হিসেবে যদি ভর্তি হওয়া যায়, বা প্রথমে মাস্টার্স করে হতে পারে, প্রথমে মাস্টার্স করে পরে পিএইচডি করা যেতে পারে। পিএইচডির সময় তারা একই সাথে ইয়েও পাবে, তারা সাথে মানে ভালো একটা ইয়েও পাবে, স্যালারিও পাবে। আহ, এটা আসলেই ভালো। তবে এখন বিদেশে তো এখন বর্তমানে অনেক কম্পিটিশন হয়ে গেছে। তো এমবিবিএস লাইফে তারা যদি গবেষণার কাজ কিছু শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পাবে। এমনকি ইউসিএমএলই করে যারা ওখানে ইয়ে হইতে চায়, ওখানে যারা ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে চায় আমেরিকাতে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের ওই রিসার্চের যে অভিজ্ঞতাটা সেটা কাজে লাগে। এমবিবিএস লাইফে এটা শুরু করা উচিত। এমবিবিএস লাইফে এগুলা যদি রেকর্ড থাকে, তখন হচ্ছে তোমার প্রফেসর যারা তারা তোমাকে যে একটা লেটার অফ রিকমেন্ডেশন দেবে, তারা এটা উল্লেখ করবে যে তুমি গবেষণার কাজ করছো। তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিভিন্ন ইয়েগুলোতে চান্স পাওয়াটা তোমার জন্য অনেক বেশি ইজি হবে। ধন্যবাদ স্যারকে। প্রশ্নকর্তা তার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছে। তিনি লিখেছেন, স্যার নাফিসা আঞ্জুম ইভা, ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। তো আজকে অনেকেই আরো কমেন্ট করেছে যে ইনফরমেটিভ সেশন, নাইস সেশন, তাদের অনেক কিছু জানা হয়েছে, উপকৃত হয়েছে। তো স্যারের মূল্যবান এবং ব্যস্ততাময় সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমরা আমাদের সাথে যারা আজকে যুক্ত হয়েছেন ফ্রেশার, তাদের চান্স পাওয়ার অভিজ্ঞতা, সেকেন্ড টাইমে লড়াই থেকে আবার ঘুরে দাঁড়ানো, আহ এই অভিজ্ঞতাগুলো শুনতে পেরে আমরা আসলে অনেক বেশি আবেগে আপ্লুত। তো আজকের সেশনটা আমরা স্যারের অনুমতি পেলে এখানে শেষ করে দিতে চাই। জি, শেষ করা যায় অবশ্য। হ্যাঁ, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ আর কি, যারা এখানে ছিল। আর যারা ফেসবুকে হোক বা এখানে ফেসবুকে তো এটা লাইভ হচ্ছে মনে হয়, যারা দেখছো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা আবারও স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে মূল্যবান সময় কিছু দেওয়ার জন্য। তো আজকে এখানেই আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।